আমাদের একজন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা আছেন। দুদিন পর পরই তার মুখ থেকে আমাদের বয়ান শুনতে হয় 5 আগস্টের পর বাংলাদেশে নতুন নতুন ইতিহাস নির্মাণ হচ্ছে। সাম্প্রতিক সময় তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ 5 আগস্টে বর্বরতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছে। ইতিহাস থেকে নির্মাণ হচ্ছে, তিনি একেবারে খারাপ কিছু বলছেন তা নয়, তবে সেই ইতিহাসগুলোই আসলে বর্বরতার, সেই ইতিহাসগুলোই আসলে কলঙ্কের। কেন এই কথা নতুন করে বলছি? আপনারা হয়তো এরই মধ্যে একটি অমানবিক সংবাদ শুনেছেন। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তিনি যশোর কারাগারে বন্দী আছেন 5 আগস্টের পর থেকে। কিন্তু শুক্রবার তার স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান, 9 মাসের শিশু সন্তান, তাদের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। পরিবারের আবেদনের পরেও তাকে সামান্য কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হলো না। পৃথিবী থেকে চলে যাওয়া তার স্ত্রী এবং সন্তানের মুখটা দেখার জন্য পরিবারের সদস্যরা অবশেষে বাধ্য হয়ে এই 2 আপন ব্যক্তির লাশ নিয়ে গেল যশোর কেন্দ্রীয় কারাগারের জেল গেটে। 5 বছর আগে সাদ্দামের বিয়ে হয়। তার স্ত্রীর নাম সুবর্ণা স্বর্ণালী। এবং 5 আগস্ট অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে সাদ্দাম কারাগারে বন্দী হন। এরপর তাদের একটা সন্তানের জন্ম হয়, একমাত্র পুত্র সন্তান নাজিফ। নিশ্চয়ই সাদ্দাম তার সেই শিশু সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি। এর মধ্যে সাদ্দামের জামিন হয়েছিল, কিন্তু সেই পুরনো কাহিনী। জামিন আদালত থেকে হলেও তাকে অন্য মামলায় জড়িয়ে আবার কারাগারে রাখা হলো। সাদ্দাম তার একমাত্র শিশু সন্তানকে কোলে নিতে না পারার যে গভীর যন্ত্রণা, বেদনার কথা, সেগুলো উল্লেখ করে এর মধ্যে একবার চিঠি দিয়েছিল তার স্ত্রীকে, যে তার সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারছে না। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, সেটি বোঝানো সম্ভব নয়। এবং যেটি জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে খবর এলো, এই যে হতাশা সবার মধ্যে, সেই হতাশা থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী তার একমাত্র পুত্র সন্তান নাজিফকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে তিনি নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এবং এই ঘটনার পর সাদ্দামের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল জেল গেটে, জেলারের কাছে, যে সাদ্দামকে যেন কয়েক ঘন্টার জন্য অন্তত তার মৃত স্ত্রী এবং মৃত সন্তানের মুখটা দেখার জন্য মুক্তি দেওয়া হয়। জেলার বললেন যে এটি জেলা প্রশাসনের দায়িত্ব। জেলা প্রশাসন থেকে জানানো হলো যে বিষয়টি জেলা প্রশাসন দেখবে। জেলা প্রশাসক আবার বলছে জেলা প্রশাসন দেখবে। কে কার কাঁধে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করতে পারে, সেই প্রতিযোগিতা। সাদ্দামের যে ঘটনা, এমন ঘটনা কিন্তু আরো অনেক আছে। আমি যখন কারাগারে ছিলাম, আমাকে শিশু সন্ত্রাসী বানিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশের সূর্য সন্তানদেরও শিশু সন্ত্রাসী বানানো হলো, একসাথে কারাগারে প্রেরণ করা হলো জামিন না দেওয়ার কারণে। তখন তো অনেক গল্প শুনেছি, নিজের চোখে অমানবিক জীবনযাপনের কথা শুনেছি, দেখেছি অনেককে। তার মধ্যে একজন পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফাহাদুল্লাহ প্রায় কাশিমপুর কারাগারে আমি যখন ছিলাম, আমার পাশের ওয়ার্ডে ছিলেন তিনি প্রায় আমাকে বলতেন, ভাই, আমার একটা মাত্র ছেলে, তার ছেলের বয়সও 9-10 মাস, নাজিফের মতো। 10 নভেম্বর তিনি আটক হন এবং তিনি কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীর সন্তান হয়। আজ অবধি ছেলেটাকে কোলে নিতে পারেনি এবং সে তার ওয়াইফকে বলে দিয়েছে যে বাচ্চাকে জেল গেটে নিয়ে এসো না, সে সহ্য করতে পারে না। এমন অসংখ্য কাহিনী। যেটা বলতে যাচ্ছি, যে জামিনটা তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার। আমাদের সিনিয়র সাংবাদিক
আনিস আলমগীরকে জামিন দেওয়া হচ্ছে না, জামিন না দিয়ে উল্টো আরো একটি মামলায় তাকে জড়িয়ে দেওয়া হলো। এই সরকার নাকি সংস্কার করছে, এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে। এই যে সব ইতিহাস নির্মাণের উদাহরণ, কারাগারে মানুষ যেভাবে মাসের পর মাস, যেমন ফাহাদের কারাগারে থাকার বয়স হয়ে গেছে প্রায় 14 মাস, 4 মাস 5 মাস থাকার পরে হয়তো কারো কারো জামিন হচ্ছে, আবার নতুন নতুন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। 4 লাখ 5 লাখ টাকা খরচ করে এক এক মামলায় কাউকে কাউকে জামিন নিতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে জামিন নিতে হচ্ছে। লাভ কি? জামিন দেওয়া হচ্ছে না। কারো কারো হয়তো জামিন মিলছে, আমাদের মতন হাতে গোনা 2-4 জন মানুষ যারা চরম সৌভাগ্যবান, অথবা যাদের জন্য দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে, হয়তো তাদের কাউকে কাউকে জামিন দেওয়া হচ্ছে, এছাড়া জামিন মিলছে না। সাদ্দামের যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, তার এই ঘটনার জন্য দায়ী কে? কাকে দায়ী করব? আইন উপদেষ্টা আর এক আমাদের মহামান্য অধ্যাপক আসিফ নজরুল চিৎকার করে বলেন যে গত 18 মাসে এই দেশে যে সংস্কার হয়েছে তা আর কোথাও হয়নি, এই বাংলাদেশে তো নয়। অসত্য কথা বলারও একটা লিমিট থাকে। তারা এমন সব বয়ান দিচ্ছেন যে পুরো বাংলাদেশকে নাকি উল্টে পাল্টে একেবারে মানে সভ্যতা যুগে নিয়ে গেছে। উল্টে পাল্টে ঠিকই দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সব কিছু পাল্টে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের যে ভাস্কর্যগুলো ছিল এই দেশে সব বেদাত ঘোষণা করা হয়েছে। মানে ইসলামিক কথিত ইসলামী দলগুলো তো তাই বলছে, সরকারের ভর কেন্দ্রে যারা রয়েছে। অথচ জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আবার ভাস্কর্য করা হচ্ছে, সেটি আবার কোনো বিষয় না। আগেগুলো ছিল মূর্তি, এগুলো হচ্ছে ভাস্কর্য। কবরেরও ভাস্কর্য হয়। গণভবনে যে কথিত জাদুঘর করা হয়েছে সেখানে কবরের আদলে কিছু জিনিস তৈরি করা হয়েছে, মানে জুলাই আন্দোলনে এত এত মানুষ নিহত হয়েছেন, এগুলো সব সহি। এর জবাব অবশ্যই অবশ্যই একদিন না একদিন যারা জড়িত এইসব ঘটনার সঙ্গে তাদের সবাইকে দিতেই হবে। সাদ্দামের পরিবারের জন্য, সাদ্দামের জন্য আমাদের শোক জানিয়ে অহেতুকতার সাথে তামাশা না করাই ভালো। ধরে নিলাম যে সাদ্দাম হত্যা করেছে, কথার কথা বললাম তর্কের খাতিরে, সত্যি সত্যি সে অপরাধী, জামিন মিলছে না, কিন্তু নিহত বা মৃত স্ত্রী সন্তানকে শেষবারের জন্য দেখতে কয়েক ঘন্টার মুক্তিও মিলবে না, এটা হতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, আমার ধারণা বিএনপি তার নিজের ফাঁদেই নিজে পাড়া দিয়েছে এবং বিএনপি মহাবিপদে আছে। মহাবিপদ হচ্ছে তার যদি প্রতিদ্বন্দ্বী হয় জামাত ইসলাম সত্যিকার অর্থে। যেন আমি মনে করি, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে ভোটের হিসাবে বিএনপি থেকে জামাত এখনো অনেক পিছিয়ে আছে। মানে যতই আবহ তৈরি করা হোক যে জামাত বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হবে, সারা দেশের ভোটের হিসাবে সেটা দাঁড়ায়নি। তবে এইবারের নির্বাচন তো ডিফারেন্ট নির্বাচন। পোস্টাল ব্যালট নিয়ে যে কাণ্ড হয়েছে সেটাও দেখার মতন। তারেক রহমানের সাথে জামাতের ক্যান্ডিডেট ঢাকা 17 আসনে যেভাবে কনফিডেন্টলি বলছে ঢাকায় একটা সিটও দিব না, এগুলো বোঝা যায় যে আসলে কি এটা কোনো ফেয়ার নির্বাচন হবে নাকি এটা কোনো মেটিকুলাসলি ডিজাইন নির্বাচন হবে, অথবা দীর্ঘ আগে থেকে কি ধরনের নির্বাচন হলে পরে বিএনপি নাকানি চুবানি খাবে সেরকম একটা আয়োজন। এবং এটার জন্যই বোধ হয় আজকে জামাতে ইসলামীকে নিয়ে বিএনপি যে কথা বলবে, এই কথা মানুষের ধূপে টিকে না। টিকে না এই কারণে, আমার সামনে আমি পড়ে শোনালাম না, আমি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করতে চাই না, ডিবিসি নিউজের একটা ফটো কার্ড আমি দেখেছি। ফটো কার্ডে তারেক রহমান যে কথাগুলো বলছেন যে বিএনপি যতবার ক্ষমতায় এসছে ততবার উন্নয়ন হয়েছে, নিচে যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো পড়ে আমি খুব অবাক হয়েছি যে মানুষ এখনো কি সেভাবে বিএনপিকে আস্থায় আনতে পারেনি। আচ্ছা, দ্বিতীয়ত হলো তারেক রহমানের ফ্লাইওভার নিয়ে একটি কথা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই প্রেক্ষাপটে তারেক রহমান যখন জামাতে ইসলামীকে নিয়ে কথা বলছেন, জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, ধর্ম নিয়ে তার ব্যবসা করা, ধর্ম নিয়ে তার টালবাহানা, এগুলো নিয়ে তিনি যখন কথা বলছেন তখন কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে চলে আসে। সেই প্রশ্নগুলো কি? এই বিএনপি 4 দলীয় জোট সরকারে রেখেছিল জামাতে ইসলামীকে, এই বিএনপি জামাত নেতাদের গাড়িতে বাংলাদেশের পতাকা ঝুলিয়েছিল, এই বিএনপি জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছিল। সেই সময় তারেক রহমান প্রভাবশালী ছিলেন, তারেক রহমান হাওয়া ভবন ছিল, তখন তিনি পিএম অফিসে বসতেন। এরপরে আরো যত ঘটনা পড়া গেছে, এই জামাতের পরামর্শে 2008-এর নির্বাচনে বিএনপি অংশ নেয়,
জামাতের পরামর্শে জামাত অটল থাকার কারণে 2014 নির্বাচন বিএনপি বর্জন করে। জামাতের পরামর্শে 2018 নির্বাচনে জামাতকে তার নিজস্ব দলীয় প্রতীক ধানের শীষ দিয়ে বিএনপি সমর্থন দেয়। এর বাইরেও ইভেন এই সরকার আসার পরেও জামাত যতগুলো কাজকর্ম মেকানিজম করেছে, পরোক্ষভাবে বিএনপির সমর্থন দিয়েছে। যা তারেক রহমান বিএনপি জামাতের সঙ্গে বাজাবাজি না করতে, ইসলাম ছাত্র শিবিরের সঙ্গে বাজাবাজি না করতে তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। এই যে এক একটা পরিস্থিতি, এখন তারেক রহমান যখন জামাতকে নিয়ে সমালোচনা করবেন তখন মানুষ কি সেটা ইজিলি নেবে? মির্জা ফখরুল যেমন বলছেন যে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। আমাকে বলেন তো, এখন নির্বাচনের প্রয়োজনে মির্জা ফখরুল এই কথা বলছেন। গত 20 বছর 25 বছরের ইতিহাস যদি টানেন, মির্জা ফখরুল কতবার তিনি জামাত যুদ্ধাপরাধী বা স্বাধীনতা যুদ্ধের কথা যখন আসছে, যখন 16 ডিসেম্বর, 25শে মার্চ, 26শে মার্চ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মির্জা ফখরুল একবারও জামাতকে নিয়ে তখন কথা বলেছেন? বলেননি। ইভেন এই ডক্টর ইউনূসের সরকারের সময় এসে যতগুলো স্বাধীনতা বিরোধী স্টেপ নেওয়া হয়েছে, যতগুলো স্বাধীনতার ভাস্কর্য নষ্ট করা হয়েছে, মির্জা ফখরুল কি বলেছেন যে এগুলো জামাত শিবিরের উস্কানিতে হচ্ছে? এখন নির্বাচনের প্রয়োজনে তারা এই কথা বলছেন।